কি বললে তুমি? মিমি? মিম বলল, আদ্য ভাইয়া অনেকক্ষণ তোমার সুন্দর পিঠে দিকে তাকিয়েছিল। রোজাপি কথা শুনে রোজার কান গরম হয়ে গেল। শাড়িটা ভালোভাবে ঠিকঠাক করে রোষপূর্ণ দৃষ্টিতে আদৃশের দিকে তাকিয়ে বলল, এত অধঃপতন হয়েছে আপনার? এর জন্যই আবার পেছনে এসে বসছেন, তাই না? যেন লুকিয়ে লুকিয়েছি। আদৃশ ভাবেনি মিম অকপটেই কথাটা রোজাকে বলে দেবে। সে হতভম্ব হয়ে রোজাকে বোঝানোর চেষ্টা করলো সে কিছুই দেখেনি। দেখো আমি কিছুই দেখিনি, শুধু রোজা ওকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, বাচ্চারা কখনো মিথ্যে বলে না। আর মিমি তো নাই। এত বয়স হয়েছে, তাও আবার মিথ্যে বলছেন? জঘন্য লোক। আদৃশ রেগে গেল। একবার বললাম তো আমি কিছু দেখিনি। তোমার পিঠে তিল আছে সেটাও দেখিনি, কোথাও তাকাইনি, কিচ্ছু দেখিনি। বলেই চুপ করে গেল। এটা কি বলে ফেললো সে? ততক্ষণে রোজা বিস্ফোরিত দৃষ্টিতে ওকে গিলে ফেলবে এমন ভাব করে রাগে কটমট করতে লাগলো। কোনো অশুভ সময়ে সে শাড়ি পরতে গিয়েছিল যে এই লোকটা, ছি! রাগে রোজার প্রায় কান্না পেয়ে গেল। এক মনে মনে ভালোবাসে সে একে। রোজার মা সুলতানা কিছু মুরব্বী মহিলাদের সঙ্গে বিপরীত দিকে শাড়িতে বসেছিলেন। দূর থেকে রোজার নিষ্প্রাণ মুখ দেখে তিনি কিছু একটা আন্দাজ করে ওকে ডাক দিলেন সেখানে গিয়ে বসার জন্য। আর আদৃশের অন্তর্ভীর্তি দৃষ্টি থেকে আড়াল হওয়ার প্রয়াস নিয়ে রোজা সেখানে বসেছিল। সেখান হতে উঠে মায়ের পাশে গিয়ে বসে পড়ল। ওর বা পাশের চেয়ারে এক মাঝবয়সী মহিলার সঙ্গে সুলতানা ওকে পরিচয় করিয়ে দিলেন। রোজা আলতো হেসে ভালো মন্দ জিজ্ঞেস করে মহিলার সঙ্গে গল্প করা শুরু করে দিল। মহিলাটি মিষ্টি ভাবী হওয়ায় অল্প সময় রোজা আর ওর মায়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করে ফেলল। ওদের কথাবার্তা আর হাসাহাসির শব্দ আদৃশের কানে আসছিল। নিজের জায়গায় বসে কপাল কুঁচকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল রোজাকে। স্টেজে নেহার সাথে ছবি তোলার জন্য আদৃশকে ডাকা হলো। ও বারবার আর চোখে রোজাকে দেখতে থাকে। ইশারা সুযোগ বার্তায় প্রকাশ করে নিজের চাওয়া রোজা যেন ওর সাথে ছবি তোলে। কিন্তু দূর থেকে আদৃশের গাইগো করে ইশারা দেওয়াটা রোজা দেখলেও ওর মর্মার্থ বুঝতে পারছিল না। এত লোকের সামনে বেহাইয়ার মতো ইশারা দেওয়ার তৎক্ষণাৎ রাগে জর্জরিত হয়ে কটমট করে তাকালো ওর পানে। রোজার চাহনিতে তোয়াক্কা না করেই আদৃশ নিহার পাশে বসে ওর কানে কানে ফিসফিস করে বলল। নিহা কুটিল চোখে তাকালো, নিচু স্বরে বলল, রোজাকে? তা নয়তো কে? আমি ভাবলাম ফিহাকে। যাই হোক, রোজাকে কেন ডাকবো? কোনো দরকার আছে তোমার? আদৃশ রাগী স্বরে বলল। ছবি তুলতে ডাফার। নেহা আচানক এই কথা শুনে শুকনো মুখে বলল, তো সেই কথা আমায় বলছো কেন? তোমাদের দুজনের মনোমালিন্যতা চলে, সেখানে আমি কাবাব মেয়ে হাজি হব কেন? তোমার যদি ওর সাথে ছবি তুলতে ইচ্ছে করে তো ডাকো, আই ডোন্ট মাইন্ড। বাট খালা কিভাবে বোঝার চেষ্টা করো। খালা যেমন ভালোর ভালো, তেমনই খারাপের খারাপ। তোমার সঙ্গে রোজাকে এত নর্মাল দেখলে নির্ঘাত ওকে নিয়ে এখনই হরসপুর ফিরে যাবে। অজ্ঞতা আদৃশ বিরক্তি করল না। রোজার মা বেশ চুপচাপ, ভীষণ কাজ পাগলা আর সাহায্যকারী মনোভাবের কারণে সবাই তাকে খুব পছন্দ করে। কিন্তু গম্ভীর করা ও স্বভাবের বলে উল্টোপাল্টা কোনো কাজ তার সামনে করে না। এতক্ষণে আদৃশ বুঝতে পারল তার হবু শাশুড়ি নেহাতই বোকাশোকা মানুষ নয়, আর তার এ স্বভাবের অংশীদার হয়েছে তার মেয়ে রোজা। আদৃশ ভ্রু কুঁচকে একবার সুলতানার দিকে চেয়ে দেখতে পেল তিনি শান্ত ভঙ্গিমায় রোজার শাড়ির পিন ঠিক করে দিচ্ছেন। এটা দেখে আদৃশ সঙ্গে সঙ্গেই চোখ ফিরিয়ে নিচ্ছিল, পাচ্ছে না আবার রোজা ওকে দেখে নেয় আর ভাবে আদৃশ খারাপ, ওর চাহনি খারাপ। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো বেশ রাতে। সকল ফর্মালিটি শেষ করে সবাই খুব ক্লান্ত থাকায় যে যার মতো কাজ সেরে ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু উৎস আর তার বন্ধুদের ছিল অন্যরকম পরিকল্পনা। তারা ঠিক করলো ছাদে বসে আড্ডা দিবে। যেহেতু আজ সব কাজিনরা একসাথে হয়েছে তাই মুহূর্তটা নষ্ট করা উচিত হবে না। সবার আগে আদৃশকে এই কথা জানানো হলো। প্রথমে রাজি না হলেও পরে রোজাকে চোখের সামনে দেখতে পাবে ভেবে অনুমতি দিয়ে দিল। চাঁদে সেই মতো আয়োজন সম্পূর্ণ করা হলো। তবে নেহা খুব ক্লান্ত থাকায় ও আড্ডায় যোগ দিতে পারল না। নিশিতার সঙ্গে ঘরে ফিরে ঘুমিয়ে পড়ল। রোজাকে ছাদের আড্ডায় থাকতে অনুরোধ করলো ঈশা, কিন্তু আড্ডায় আদৃশ্য থাকবে জানতে পেরে ও ঘুমাতে যাওয়ার বাহানা খুঁজতে লাগলো। রিয়া খানিকক্ষণ চেঁচামেচি করে ওকে রাজি করালো। প্যান্ডেল যখন প্রায় খালি এবং সবার দেখা দেখি সিঁড়ি দিয়ে ছাদে ওঠার জন্য রোজা পা বাড়লো, তখনই পেছন থেকে হ্যাচকা টানে ও থেমে গেল। পেছনে ফিরে আদৃশকে দেখে অবাক কণ্ঠে কিছু জিজ্ঞেস করতে গেলে আদৃশ ওর হাত ধরে টান দিয়ে জনশূন্য লনে নিয়ে এলো। চারিদিকে
সাজক বাতির সাদাটে আলোয় ফুলের গাছগুলো চকচক করছিল। হিমেল হাওয়া বেশ জোরেই বইতেছে। বোঝা যাচ্ছিল একটু পরেই ছুপ করে বৃষ্টি নামবে। চারপাশ ধুলোবন্দি হাওয়ায় মেতে উঠে একটা ঘোর সৃষ্টি করছিল। রোজা কয়েক মুহূর্তের এই কাণ্ডে কিং কর্তব্য বিমূঢ় হয়ে আদৃশের মুখের দিকে তাকিয়েছিল। ক্লান্ত অবসন্ন আদৃশের পাঞ্জাবি থেকে আসছিল পারফিউমের মৃদু সুগন্ধ। ফর্সা মুখখানা রক্তিম আভা ছড়াচ্ছিল। এক হাতে রোজার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে নিজের চুলগুলো আঙুল চালিয়ে ঠিকঠাক করে দাঁড়ালো আদৃশ। রোজা যে ওর পাশে আছে সেদিকে যেন প্রক্ষেপই করলো না, এমন একটা ভাব নিয়ে সামনে তাকিয়ে বলল, নে এবার তোল। রোজার ধ্যান ভাঙতে ওর সামনে তাকালো। ইমাদকে দেখে আপনা আপনি ওর ভ্রু কুঁচকে গেল। পারিপার্শ্বিক অবস্থা অবলোকন করে কোমর থেকে আদৃশের হাত সরানোর জন্য ছটফট করতে লাগলো। আদৃশ আরো শক্ত করে চেপে ধরলো। রোজা রাগ মিশ্রিত স্বরে বলল, এসব কি অসভ্যতামি করছেন, ছাড়ুন প্লিজ। আদৃশ সামনে তাকিয়ে থেকেই বলল, ওই ইমাদ, তোকে না বললাম ছবি তুলতে, এতক্ষণ লাগে জানিস না? এই অভদ্র পাখিটা খাঁচায় থাকতে চায় না, ছটফট করে জ্বালিয়ে মারে। ইমাদ অসহায় চোখে আদৃশের ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাই একটা ছবি তুলেছি, কিন্তু রোজা না মানে ভাবিক যেমন নাচানাচি করতেছে ছবিটা ঠিকঠাক উঠে নাই। আমি কি ক্যামেরা দিয়ে তুইলা দিব? আদৃশ পাত্তা না দিয়েই বলল। আমার ফোনেই তোল, যার তার ক্যামেরায় আমি ছবি তুলি না। রোজা রাগী স্বরে বলল, তা তুলবেন কেন? নিজের ফোনে ছবি তুলে পরবর্তীতে যাতে আমাকে ব্ল্যাকমেল করতে পারেন সেটাই তো চান আপনি। রোজার কথা শুনে আদৃশ পাকা হাসল। আরো একটু সরে ওর কোমর চেপে নিচু স্বরে বলল, ভালো কথা মনে করালে তো, এই বিষয়টা ভেবেই দেখিনি। ভাবতে হবে না, আপনি আমাকে যেতে দিন প্লিজ। কেউ দেখলে আপনাকে নয়, আমাকে এই বাজে মেয়ে বলবে। রোজা নিজেকে ছাড়াতে না পেরে আদৃশের হাতের নখ বসিয়ে দিল। ব্যথায় অস্ফুট সুরে শব্দ করেই আদৃশ হুমকি দেওয়া গলায় বলল, কোচাকুচি বন্ধ না করলে এই ইমাদের সামনে চুমুখে বসবো। ভালো হবে যদি চুপচাপ দাঁড়িয়ে আমার সাথে ছবি তোলো। রোজা বিরক্তি নিয়ে বলল, তো আপনার সাথে ছবি তোলার বিন্দু মাত্র শখ নেই আমার, আর আমি আপনার হুমকিকে ভয় পাই না। ইমাদ ভাইয়ার সামনে আমার সাথে এভাবে চিপকে থাকলে লজ্জা লাগছে না? মান ইজ্জত খোয়াতে না চাইলে ছাড়ুন আমাকে। আদৃশ বগ্র কণ্ঠে বলল, মান সম্মানের পরোয়া আমি করি না। অ্যাকচুয়ালি আদৃশ তার নিজের জিনিস কারোর সাথে ভাগ করতে পছন্দ করে না, আর তুমি নামক মানবীটা হলে আমার অতি প্রিয় জিনিসপত্রের মধ্যে অন্যতম। সেটাতে কিভাবে কাউকে ভাগ বসাতে দেই? তুমি হলে তুমি, মরিচ আর তার ঝাঁঝের মতো। নিজে তো জলই, সাথে আশেপাশে সবাইকে জ্বালিয়ে মারো। তোমার সাথে ছবি তো তুলবই। নাও গেট রেডি। ওদের কথোপকথনের সব বার্তা ইমাদ অসহায়ের মতো শুনে যাচ্ছে, আর নিজের একটা গার্লফ্রেন্ড নেই বলে আফসোস করছে। খানিকটা রাগও হচ্ছে। মুখটা কালো করে ঝগড়ারত অবস্থায় আদৃশ রোজার কয়েকটা ছবি তুলে উৎসের ডাক শুনে মানে মানে করে কেটে বলল। তখন গভীর রাত, মেঘে ডুবে গেছে উজ্জ্বল চাঁদ। ফুটি ফুটি তারকারাজিতে ঘিরে থাকা আকাশটা মোহনীয় লাগছে। কালচে মায়াবী আধারে চারপাশে নীরবতায় বেশ অস্বস্তিতে ফেলে দিচ্ছিল রোজাকে। এতক্ষণ ইমাদ থাকায় একটু সাহস দেখালেও ইমাদ চলে যাওয়ার পরে রোজা কি করবে বুঝতে পারল না। আদৃশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। পরক্ষণেই শাড়ির আঁচলে টান পড়তে চোখ দুটো বন্ধ করে নিজের রাগ সামলে জিজ্ঞাসা সূচক কণ্ঠ বলল, কি বলতে চান বলে ফেলুন, আমার ঘুম পেয়েছে, যেতে হবে। আদৃশ দুপা এগিয়ে ঠিক ওর পেছনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল। একটুখানি নয়, অনেকখানি ভালোবাসি। কথাটা ব্যক্ত করেই শাড়ির আঁচলটা ছেড়ে গটগটিয়ে হেঁটে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো আদৃশ। পেছনে থম মেরে দাঁড়িয়ে থাকা রোজা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতরে পা বাড়ালো। ছাদের আড্ডায় গেল না। ও বসে থাকতে পারবে না লোকটার সামনে, অস্বস্তিতে মিয়ে যাবে। কিন্তু রোজাকে তো ওভাবেই মানায় না। চোখ দুটো ভীষণ জ্বলছে। রোজা এক হাতে চোখের কিনারে জমা পানিটুকু মুছতে মুছতে চলে এলো ভেতরে। লিভিং রুমটা ভীষণ অন্ধকার। ল্যাম্পশেডের নীল আলোয় শান্তিপূর্ণ একটা ভাব সারা ঘরময় দুদিত ছড়াচ্ছে। সাবধানে শাড়ি সামলিয়ে নেহার ঘরে চলে এলো। রুমটা খালি। ঈশা, ফিহা ছাদে আর নেহা নিশিতার ঘরে থাকবে আজ। ঘরের দরজা আটকে আলো নিভিয়ে বিছানায় খানিকক্ষণ বসে রইল। একটু আগে আদৃশ্যের বলার কথাটা ভাবছে। আদৃশ্যকে প্রপোজ করেছে, তাও এইভাবে। হয়তো ভালোবাসা ঠিকই তার পথ খুঁজে নেয়, কারো না কারো মনে আশ্রয় নেয়। রোজার মা সুলতানা চোখে ঘুম আসছে না। তিনি বারান্দায় বসে প্রকৃতি দর্শন করছিলেন এতক্ষণ।
এখান থেকে নিচের সজ্জিত লনের পুরো অংশটাই দেখা যায়, কিন্তু মানবশূন্য লনের নিচে একমাত্র মেয়েকে আদৃশের সাথে এভাবে দেখে তিনি স্তম্ভিত। সেই সাথে খুব রাগলেন। তিনি কখনোই মেয়েকে এই শিক্ষা দেননি যে বিবাহ ভূত কোনো সম্পর্কে তার মেয়ে আবদ্ধ থাকবে। রাত বিরতে লোক চক্ষুর আড়ালে অবিবাহিত দুজন ছেলে মেয়ে এভাবে দেখা সাক্ষাৎ করবে, কিন্তু রোজাকে এভাবে দেখে সুলতানা মানসিকভাবে আহত হয়েছে। তার শিক্ষায় তো কোনো ভুল ছিল না। গ্রামে থাকতে তো রোজা এমন ছিল না, তাহলে শহরে এসে তার মেয়ে এমন পাল্টে গেল কেন? এর জন্য তো নিশিতার সংসারে ফাটল ধরবে। এটা কি রোজা জানে না? সুলতানা চিন্তায় মগ্ন হয়ে পুরো রাতটা নির্ঘুম কাটালেন। নিজের স্বামী ছাড়া এই বিষয়ে কার সাথে আলোচনা করবেন তা ভেবে পেলেন না। অজ্ঞতা আজিজুর সাহেবকে তিনি সব জানাবেন বলে ঠিক করলেন। সেই সাথে রোজার উপর বেজায় চটলেন। সুলতানা মেয়ের ব্যাপারে ভীষণ চিন্তিত ছিলেন। তখনই ঘরের ভেতর থেকে আজিজুর সাহেবের ডাক শুনতে পেয়ে ভেতরে চলে এলেন তিনি। ব্যাপারটা নিয়ে এই অসময়ে কথা না, নেহার বিয়ে ঝামেলাটা মেটা পর্যন্ত অপেক্ষা করবেন বলে ঠিক করলেন তিনি। এইসব 7-5 ভাবতে ভাবতে ক্লান্ত চোখের পাতায় নেমে এলো গাঢ় নিদ্রা। ওইদিকে আদৃশ্যের বলা কথাগুলো ভাবতে ভাবতে রোজাও একসময় ঘুমিয়ে পড়ল। শাড়িটাও খোলা হলো না। আর ছাদে বসে আড্ডা, গান আর কফি খেতে খেতে অনেকটা সময় ভেবেই কেটে গেল। আদৃশ উৎসের রোজা আসেনি বলে ফিহা একটু রাগই করলো, তথাপি কিছু বলে না। একসময় সবারই ঘুম পেল। সবকিছু গোছানো শেষ করে যে যার মতো ঘরে ফিরে ঘুমিয়ে পড়ল। কাল বাড়িতে বিয়ে, কত শত কাজ সামলাতে হবে। একটু বিশ্রাম না নিলে সকালে কোনো কাজই করতে পারবে না। ভোরে বাড়ির পরিবেশ হয়ে উঠল জমজমাট। বিয়ে বাড়ি যেমন হয় আর কি। কোলাহলে বেশিক্ষণ সবাই ঘুমাতে পারল না। কাজের খালা সবার ঘরে চা কফি দিয়ে গেছে। ঘুমো ঘুমো চোখে একরাশ বিরক্তি নিয়ে আদৃশের কফি মগে চুমুক দিতে কপাল কুঁচকে এলো ওর। এর কারণ কফির বদলে ওকে চা দেওয়া হয়েছে। এই মগটা ওর নয়। ব্যাপারটা যে ভুলবশত হয়ে গেছে এটা সে বুঝতে পারল, কিন্তু এখন কাকে পাঠাবে ওর কফিটা নিয়ে আসতে? ঘরে আর কেউ নেই বিধায় আদৃশ নিজেই বিছানা থেকে নামলো। পায়ে স্লিপার চাপিয়ে রুম থেকে বেরিয়ে করিডোরের মাঝে বরাবর আসতেও থেমে গেল। ওপাশের রুম থেকে রোজা বেরোচ্ছে। আদৃশ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রোজার পরনে রাতের সেই শাড়িটা, যেটা আদৃশ এনেছিল ওর জন্য। অবশ্য রোজা তা জানে না, শাড়িটা বোধহয় রাতে পাল্টায়নি। এর কারণেই শাড়িটার ভাঁজে ভাঁজে ফুলে আছে। আঁচলটার বেশিরভাগ অংশই পেছনের দিকে চলে গেছে। ঘুমের রেশ রোজার চেহারায় লেগে আছে। ওর এলো চুল। আদৃশ ড্যাব ড্যাব করে চেয়ে রইল সেদিকে। আদৃশকে হঠাৎ করিডোরে দাঁড়াতে দেখে ওকে সম্পূর্ণ উপেক্ষা করে এনে পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল। আদৃশ বলল, কোথায় যাচ্ছ? রোজা শান্ত স্বরে উত্তর দিল। নিচে যাচ্ছি টুথপেস্ট আনতে। আদৃশ আপাত মস্তক ওকে পরখ করে জিজ্ঞাসাসূচক কণ্ঠে বলল। এইভাবেই নিচে যাচ্ছ? রোজা মৃদু ভাব মাথা নেড়ে বলল, জি, এভাবেই যাচ্ছি। আদৃশ চোখে এই মুহূর্তে রোজাকে একটু অন্যরকম সুন্দর লাগছে। নিষিদ্ধ ইচ্ছে মনে যাচ্ছে। চুপ করে ওর গালে চুমু খেতে ইচ্ছে করছে। রোজার থেকে দূরে থাকার প্রতিজ্ঞাটা ওর মনেই রইল না। মেয়েটা গ্রামে থেকে ফেরার পর থেকে আদৃশের মনে ইচ্ছে রোজাকেই ওর লাগবে। ওকে ছাড়া যাবে না। সেকেন্ডে সেকেন্ডে ওর দম আটকে মরে যাবে তাহলে। নিজের উত্তপ্ত মস্তিষ্কে নিয়ন্ত্রণে এনে কথা না বাড়িয়ে ওর হাতের মগটা বাড়িয়ে রোজার দিকে দিয়ে বলল, আসার সময় এটা চেঞ্জ করে নিয়ে এসো। আমি কফি খাই, ভুলবশত আজ চা দিয়ে গেছে। রোজা প্রচন্ড বিরক্ত হলো, কিন্তু সেটা মুখে বলল না। আদৃশের পরনে পোশাক কেমন উদ্ধন্তের মতো। ওর দিকে তাকালেই কাল রাতের কথা মনে পড়ে যাচ্ছে ওর। এতে কি ওর লজ্জা পাওয়া উচিত নাকি স্বাভাবিক থাকা উচিত সেটাও ঠিক বুঝতে পারছে না। ওদের বাড়িতেই তো থাকছে, এনে দিক না কফিটা। এটা নিয়ে জল খোলা করে কথা বাড়ানোর কোনো ইচ্ছেই জাগলো না ওর। চো মেরে কফির মগটা নিয়ে ও পা বাড়ালো সিঁড়ির দিকে। পেছন থেকে আদি শান্তভাবেই বলল, দয়া করে আমার ঘরে দিয়ে যেও, নয়তো কাউকে দিয়ে পাঠিয়ে দিও। রোজা ছোট্ট করে উচ্চারণ করে নিচে চলে এলো। সোজা রান্নাঘরে চলে এলো। সেখানে সবাইকে অন্য কাজে ব্যস্ত থাকতে দেখে নিজেই ফ্লাক্স থেকে পানি ঢেলে আদৃশের জন্য কফি বানিয়ে দেখলো আদৃশের ঘরে কফিটা দিয়ে আসার জন্য কেউ নেই। বাড়ির সব ছেলে মেয়ে যেন হুট করে উধাও। একটা দীর্ঘশ্বাস ফেলে রোজা নিজেই কফি নিয়ে চুপচাপ আদৃশের ঘরে রওনা দিল। নিজের জন্য টুথপেস্ট নেওয়ার কথা বেমালুম ভুলে গেল। কফি নিয়ে আদৃশের দরজার বাইরে দাঁড়িয়ে আছে রোজা। দরজায় টোকা দিতেই ইতস্তত করতে করতে একসময় নম্র স্বরেই বলল, আসবো? আপনি কি ভিতরে আছেন? ভেতর থেকে আদৃশের গলা ভেসে এলো। অনুমতি পেয়ে রোজা আদৃশের ঘরে ঢুকলো ঠিকই।
তবে কফির মগটা নিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। আদ্রিস হেডবোর্ডে মাথা দিয়ে চোখ বন্ধ করে বিছানায় বসে আছে। রোজা ভ্রু কুচকে জোরালো কণ্ঠে বলল। আপনার কফি কোথায় রাখবো? আদ্রিস চোখ জোড়া বন্ধ করে শান্ত গলায় বলল। যেখানে ইচ্ছা রাখো। রোজা স্টাডি টেবিলের উপর কফির মগটা রাখতে আদ্রিস সেটা নিয়ে চুমুক বসালো। মিনিটের মধ্যেই কফির মগ খালি করে যথাস্থানে রেখে দিল। রোজা দাঁড়িয়ে দেখছিল ওর অদ্ভুত কাণ্ড। কফির মগটা খালি দেখে সেটা হাতে করে ফিরে আসতে নিয়েই আবার দাঁড়ালো। আদ্রিসের কোনো হেলদোল না পেয়ে হালকা কেসে জিজ্ঞেস করলো। আপনি কি ঘুমোচ্ছেন? না মানে এভাবে বসে বসে ঘুমালে ঘাড়ে ব্যথা পাবেন, তার চেয়ে বরং ঠিকঠাক হয়ে শুয়ে পড়লে ভালো হতো না? রোজার কথায় আদ্রিস বিষণ্ণ কণ্ঠে বলল। মাথাটা ব্যথা করছে, তাই এভাবে বসেছি। তুমি যেতে পারো, আমি একটু ঘুমাবো। ওর কথা শুনে রোজা বুঝতে পারলো কাল অতিরিক্ত রাত জাগার ফলে ওর এই অবস্থা। চোখ মুখ কেমন লালচে হয়ে আছে। এমনিতেই চিৎকার করে গলা ফাটালে কি হবে? নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলোতে এই লোকটা কিপটিমি করে। এই এই যে এখন মাথা ব্যথা করছে, বাড়ির কাউকে এমনকি নিজের মাকে অবধি জানাবে না সেটা। আর জানলেও এমন ভাব করবে যেন তিনি কতই না সুস্থ। কথাগুলো ভেবে রোজা হতাশ নিঃশ্বাস ফেলে বিছানার কাছটায় চলে এলো। ততক্ষণে আদ্রিসের চোখ লেগে গেছে। বসারত অবস্থায় মাথাটা হেলে পড়তে নিলে রোজা ধরে ফেললো। আদ্রিস তখনও চোখ খুলে তাকালো। মৃদুভাবে হাসতেই রোজা টের পেল এই বদমেজাজি লোকটার গায়ে অনেক জ্বর। ও তাড়াহুড়ো করেই বলল। এ কি, আপনার তো জ্বর? কিছু হয়নি। শব্দ দুটি উচ্চারণ করেই ব্ল্যাঙ্কেটটা গলা অবধি তুলে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রোজা বুঝতে পারল কেন ওকে উদ্ধন্তের মতো এলোমেলো লাগছিল। ও কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো। আন্টিকে ডাক দিই, ডক্টরকে আসতে বলে দিব? আদ্রিস কড়া গলায় বলল। দরকার নেই, রেস্ট নিলে একটু পরে জ্বর নেমে যাবে। তুমি যাও। আপনি কি ওষুধ নিয়েছেন? নিয়েছি। তারপর একটু থেমে আবার জিজ্ঞেস করলো। আজই তো নেহার বিয়ে, তাই না? রোজা অবাক হলো, হতভম্ব গলায় বলল। এটা আপনার মনে নেই? আজব লোক তো আপনি। কাল রাতে এত হই হুল্লোড় করে বোনের হলুদে অংশ নিলেন, আর সকাল হতেই জ্বরের ঘোরে তা ভুলে গেলেন? ও মাই গুডনেস! আদ্রিস তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘড়ি করে শার্টের বোতাম দুটো লাগিয়ে বিছানায় বসে পায়ে জুতো জোড়া পরতে পরতে বলল। বিয়ের কত কাজ বাকি। উফ, খেয়ালই ছিল না আমার। থ্যাংক ইউ বউ, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। রোজা সূক্ষ্ম কণ্ঠে বলল। আমি আপনার বউ? তো কখন হলো বিয়ে? আমি তো 3 কবুল বলে। কথাটা সম্পূর্ণ শেষ করতে না দিয়ে আদ্রিস উঠে দাঁড়ালো। অতঃপর ব্যতিব্যস্ত কণ্ঠে বলে উঠল। এক্ষুনি 3 কবুল বলে মন থেকে সাই জানালে তুমি আমার বউ। কবুল কবুল কবুল। আমিও মন থেকে সাই জানালাম আমি তোমার বর। এই যে কোমরে আঁচল গুজে আমার জন্য কফি নিয়ে এলে, আমাকে বালিশে শুইয়ে দিয়ে খানিকটা দেখভাল করলে, সবটাতেই তো গিন্ডিগিনি ভাব মিশেছিল। তো এর মানে কি? এর মানে তুমিও মনে মনে আমাকে বর মানো। এম আই রাইট মিস রোজা? রোজা থম মেরে দাঁড়িয়ে পড়ল। এই লোকটা যে মহা ধুরন্ধর ব্যক্তি তার প্রমাণ হাড়ে হাড়ে টের পেল। জ্বরের ঘোরে লোকটার মাথা কি বিগড়ে গেল নাকি? এসব উল্টোপাল্টা কথা বলছে কেন? ইস, কেউ যদি শুনে ফেলে তাহলে কি হবে? চেহারায় দুঃখী ভাবে নিয়ে ঘর থেকে বেরোতে রোজা আদ্রিসের দিকে সোচালো দৃষ্টি নিক্ষেপ করে বলল। আপনি মানুষটা একদমই সুবিধের নন। আদ্রিস মৃদু স্বরে বলল। আমি মানুষটা সত্যি খুব অসুবিধার। নেহার বিয়ে বরযাত্রী এলো দুপুর 1:30টায়। রিজভি চোখ মুখে পেয়েছি নিজের করে পাওয়ার আনন্দ। ঠোঁটের কোণে হাসি। সারা বাড়িময় ব্যস্ততা। মেয়েরা সাজগোজ করে এইদিক ওইদিক আসা যাওয়া করছে। উৎস ও তার বন্ধুরা মেহমানদের সামলাচ্ছে। গণ্যমান্য ব্যক্তিদের আপ্যায়ন করছে ইনায়াত সাহেব, ইমতিয়াজ সাহেব ও আজিজুর রহমান। সবাই খুব খুশি। রিজভির বোন এসেই নিহার ঘরে বসে সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে। চারদিকে এত আনন্দ উল্লাসের মধ্য দিয়েই একসময় রিজভি নিহার বিয়ে সম্পন্ন হয়ে গেল। রোজার মনটাও বেশ উৎফুল্ল। তবে ও বরাবরই আদ্রিসের দিকে নজর রাখছে। জ্বর নিয়ে লোকটা সম্পূর্ণ বিয়েটা যেভাবে সামলাচ্ছে তা দেখে রোজার বেশ মায়া লাগছে। নিজে থেকে দুবার পানির গ্লাসটা অবধি এগিয়ে দিল। আদ্রিস অবশ্য বেশ ভালোভাবেই রোজার আজকের আচরণ লক্ষ্য করছে। একসময় নেহার বিদায়ের সময় এসে গেল। কান্নারত নেহাকে দেখে রোজার দু চোখেও পানি টলমল করছে। টিস্যু দিয়ে চোখের কোণটা মুছে নিয়ে নেহাকে সান্ত্বনা সূচক বলল। 2 দিন পরেই তো এসে পড়বে। কাঁদে না আপু, তুমি তো আমাদের বড়। এভাবেই যদি কাঁদতে থাকো তাহলে আমরা কি শিখবো তোমার থেকে? তখনই পেছন থেকে আদ্রিসের গলা শোনা গেল।
নেহাকে সামলে একটু পেছনে ফিরতেই রোজার কানের কাছে নিচু স্বরে আদৃশ বলল। কান্না শিখবে, কান্নাকাটি ছাড়া বউকে মানায় নাকি? এই কথা বলেই সরে গেল সেখান থেকে। আদৃশের একথা শোনা মাত্র নেহা হেসে ফেলল, আর রোজা গম্ভীর চেহারা করে দাঁড়িয়ে রইল। একসময় বরযাত্রীও বিদায় হয়ে গেল। ঈশার সঙ্গে রোজাও বাড়িতে চলে এলো। জুতা খোলার সময় সেলফের কাছে একটা লোহার শিকে রোজার ওড়নাটা আটকে গেল। হঠাৎ সেটা ছোটাতে গিয়ে সুতা খুসে গেল, কিন্তু ওড়না ছাড়াতে পারল না রোজা। খুব দাম দিয়ে কেনা প্রিয় ওড়নাটার অবস্থা দেখে রোজার অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ঈশা খোলার চেষ্টা করছে, ফোন হাতে। তখনই বাড়িতে ঢুকছে আদৃশ। ঈশা আর রোজাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘটনাটা বোঝার কয়েক পা এগিয়ে গেল। তারপর রোজার ওড়নাটা এই অবস্থা দেখে ঈশাকে সরিয়ে নিজেই সেটা খুলে দিল খুব যত্ন নিয়ে। পাশে দাঁড়িয়ে ঈশা মিটমিটিয়ে হাসতে লাগলো। আদৃশ সেটা পাত্তা না দিয়ে বগ্র কণ্ঠে বলল, নিজের জিনিসগুলো সামনে রাখতে শিখো। কিভাবে হাঁটাচলা করো যে কিছু খেয়াল থাকে না, কেয়ারলেস পারসন একটা। তখনই ওর ফোনে কল এলো। সেটা রিসিভ করে কথা বলতে বলতে রোজার দিকে ইশারা করে বোঝালো ওর ওড়না সামনে রাখতে। এরপর ফোনে কথা বলতে বলতে উপরতলায় চলে গেল। রোজা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে হাফ ছাড়লো। ঈশা হেসে বলল, ভাইয়া তোমার যা খেয়াল রাখে, আমি তো পুরোই ফিদা। মনেই হয় না এটা আমার ভাইয়া। আগে কখনো এমন দেখিনি। তুমি আসার পর কিভাবে চেঞ্জ করে দিলে। উফ রোজা, আমরা সবাই যে কতটা খুশি কি বলবো তোমায়। রোজা কিছু বলল না, তবে খানিকটা লজ্জা পেল। ঈশা বয়সে ওর বড়, ও লজ্জা মাখা একটা হাসি দিল শুধু। তবে সকাল থেকেই ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা বেশ ভালোভাবেই নজর কাড়ল সুলতানার। আর সিঁড়ি ঘরের নিচে এক্ষুনি ঘটে যাওয়া ঘটনাটা দেখে সারাদিনের ক্ষোভটা যেন তরতর করে মাথায় চড়ে বসলো। বিষয়টি খুব দৃষ্টিকটু লাগলো তার। তিনি ঠিক করলেন এবার মেয়ের সাথে সরাসরি কথা বলবেন। তাই শক্ত গলায় রোজাকে নিজের কাছে ডাকলেন। মা মেয়ের কথাবার্তা এসে আর শুনতে চায় না বলে ওদেরকে স্পেস দিয়ে চলে গেল। জায়গাটা খানিকটা ফাঁকা হতেই সুলতানা কড়া চোখে তাকালেন মেয়ের দিকে। রোজার একটু সন্দেহ লাগলো, মায়ের ভাবপ্রতীক ভালো ঠেকছে না ওর। ও হালকা কেসে জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? তোমার কি শরীর খারাপ? মুখ চোখ এমন দেখাচ্ছে কেন? সুলতানা তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, কথা ঘোরানোর কোনো চেষ্টা করবি না, এক কথায় উত্তর দিবি। আদেশের সঙ্গে তোর কিসের সম্পর্ক রোজা? মায়ের কথা রোজা স্তম্ভিত, কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ওর শ্বাস আটকে এলো। দু চোখে অন্ধকার দেখতে লাগলো। মাকে সে কি উত্তর দেবে? কোনোদিনও মাকে সে মিথ্যে বলেনি। আর আদৃশের জন্য ওর মনে আগে যা কিছুই ছিল না কেন, এখন তো ও আদৃশকে নিজেও পছন্দ করে। কিন্তু ওর মা তো প্রেম ভালোবাসা সম্পর্কিত বিষয়গুলো পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা, নিশিতার ভাতিজা আদৃশ বোনের শ্বশুর ঘরে নিজের মেয়েকে এভাবে দেখতে নিশ্চয়ই পছন্দ করবে না সুলতানা। ভাববে তার মেয়েই খারাপ। রোজা কি বলবে বুঝতে পারল না, কিন্তু তার আগেই কেউ বলে উঠল। রোজাকে আমি ভালোবাসি আন্টি। কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল সেটা বুঝতে পারল না রোজা, কিন্তু উক্ত কথাটি শুনে সিঁড়ির দিকে চোখ করতে আদৃশকে দেখতে পেয়ে থমকে গেল সে। কয়েক সেকেন্ডের মধ্যেই কি হয়ে গেল সেটা বুঝতে পারল না রোজা, কিন্তু উক্ত কথাটি শুনে সিঁড়ির দিকে চোখ পড়তে আদৃশকে দেখতে পেয়ে থমকে গেল সে। সুলতানা রোজার দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকাতে অবাক হয়ে গেল। তার চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম যেন। তিনি হতভম্ব হয়ে আমতা আমতা করতে লাগলেন। গ্রামের রক্ষণশীল পরিবার আটপেরে বউ তিনি। আচার আচরণের দিক দিয়ে খানিকটা কঠোর হলেও সেটা শুধু নিজের পরিবার আর মেয়ের জন্য। অন্য কেউ কি করছে, তার কতটুকু দোষ, সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। সবসময় নিজের মানুষগুলোর দোষ খুঁজে সংশোধন করতেই শিক্ষা দিয়েছেন বাড়ির মেয়ে বউদের। সুলতানা খুব অস্বস্তি বোধ করছেন। নিজের মেয়েকে শাসন করা প্রয়োজন বলেই প্রশ্নটা করেছিলেন তিনি, কিন্তু এই মুহূর্তে এসে প্রেম ভালোবাসা সংক্রান্ত একটি বিষয়ে আদৃশ এভাবে হস্তক্ষেপ করবে ভাবেনি তিনি। খুব ভালোভাবে তিনি জানেন যে আদৃশ সবার মতো নয়, একটু অন্যরকম। ওর মধ্যে প্যাঁচ গোছ নেই। সোজা কথা সরাসরি বলতে দিতেই সে পছন্দ করেন। রোজার মায়ের ভাবমূর্তি লক্ষ্য করেছে কুটির চোখে। পরিস্থিতি বিবেচনা করে রোজা খুব ক্ষুণ্ণ হলো। রাগ হলো আদৃশের উপর। কি দরকার ছিল সরাসরি এই কথাটা সুলতানাকে বলে দেওয়া? রোজা না হয় বুঝিয়ে বলতো সবকিছু। এর আগেই লোকটা ঝামেলা পাকিয়ে বসলো। এদিকে আদৃশের জবাবে সুলতানা তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। নিকৃষ্ণ আধারে তার ফর্সা মুখখানা ঢাকা পড়ল। মায়ের গম্ভীর চেহারা দেখে রোজা বেশ আন্দাজ করতে পারছে সুলতানা মোটেও খুশি হয়নি এতে। দ্রুত পদে সেখানেতে চলে যেতেই রোজাও গেল মাকে সামলাতে। ঘরে ঢুকতে ঢুকতে রোজা মিনমিন করে বলল,
আমার কথাটা একবার শুনবে প্লিজ, একবার। সুলতানা জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন। তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না আমি। আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম তোদের মধ্যে কিছু একটা আছে। তুই আমার মেয়ে হয়ে এসবে জড়াতে পারলি? রোজা মাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে বলল। তুমি ভুল ভাবছো আম্মু। ও, আমি ভুল ভাবছি? তুই বলতে চাচ্ছিস তোর সাথে ওর কোনো সম্পর্ক নেই? ছেলেটার বলা কথাটা মিথ্যা? রোজা নিভে যাওয়া গলায় বলল। আমি সেটা বলছি না। উনি আমাকে পছন্দ করেন, সেটা একান্তই ওনার ব্যাপার। আমার খেয়াল রাখেন নিজের ইচ্ছেতেই। আমার সব ব্যাপারে বাড়াবাড়ি করেন নিজের থেকে। আমি ওনাকে কখনো বলিনি যে সে আমাকে ভালো। সুলতানা রাগ সামলে প্রশ্ন করলেন। তাহলে কাল রাতে বাগানে ওর সাথে কি করছিলি? সকালে ওর ঘরে কি করছিলি? কাল রাতে এত ঘনিষ্ঠভাবে ছিলি যে? রোজা কিং কর্তব্য বিমূঢ় এসব কথা সুলতানা জানলো কিভাবে? কোনো অবিবাহিত ছেলে মেয়ে এক ঘরে দেখা সাক্ষাৎ করবে স্বপ্নও ভাবতে পারেনি তিনি। কাল রাতের ঘটনা আর সকালে যে আদৃশ্যের ঘরে কফি নিয়ে গিয়েছিল সেটা তো কেউ জানে না। তাহলে রোজা অসহায় ভঙ্গিতে মাকে যা কিছুই বোঝানোর চেষ্টা করলো না কেন, সুলতানা ওর একটা কথাও বিশ্বাস করলো না। রোজার জন্য নিজের বোনের সংসার অশান্তি হতে দেবে না। ভীষণ ঢাকাঢাকি করে রোজাকে অনেক কথা শোনালেন এবং রুম থেকে বের করে দিলেন। তখন রোজার মনে বেজায় রাগ, কারণ সুলতানা কখনো ওর সাথে এত রুক্ষ হয়ে কথা বলেনি। ওর সব রাগ আক্রোশ গিয়ে পড়লো আদৃশের উপর। আশপাশ একবার দেখে পা বাড়লো আদৃশের ঘরের দিকে। আজ এর একটা ভিত করেই ছাড়বে ও। সব সময় বাড়াবাড়ি করা, জানে না যে রোজার মা কতটা রক্ষণশীল। কিন্তু ঘরে আদৃশকে পাওয়া গেল না। বিরক্ত রোজা নিচে এসে খুঁজল, সেখানেও নেই। বাড়ির লোকজন যার যার ঘরে বিশ্রাম। দারোয়ানের কাছ থেকে রোজা জানতে পারলো আদৃশ বাইরে বেরোয়নি। তার মানে বাড়িতেই কোথাও আছে, মানে ছাদে। রোজা দ্রুত পায়ে ছাদে পৌঁছালো। বেহায়া লোকটার ইটের উপর পা তুলে বসে আছে। আকাশে ভেসে থাকা শুক্ল দোষিত চাঁদ আর ঝিমিতে থাকা তারাদের ভিড়ে চারপাশটা মোহময় হয়ে আছে। সেই মায়াবী আলোতে দৃষ্টি বিনিময় হলো দুজনার। এক পলকের দেখায় রোজা বুঝে গেল মানুষটার জ্বর এখনো কমেনি, কেমন অসুস্থ দেখাচ্ছে। তবুও একটু আগের ঘটনাগুলোর কথা মনে পড়তে ধূপ ধাপ পা ফেলে আদৃশের সামনে এসে দাঁড়ালো। আদৃশ নিশ্চুপ থেকে রোজার কর্মকাণ্ড দেখায় মগ্ন হতেই রোজা তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, জ্বর কমেনি আপনার? ঔষধ খাননি? আদৃশ জবাবে বলে। তোমাকে দেখলেই জ্বর বেড়ে যায়। অবান্তর কথায় বিরক্ত হয় রোজা, সোজাসুজি প্রশ্ন করল। আপনি মাকে এটা কি বললেন? কোনো ধারণা আছে আপনার এতে মা কতটা রেগেছে? মায়ের সামনে নিজেকে বেহায়া প্রমাণ না করলে কি হতো না? আদৃশ কথাটা আমলে নিয়েছে এমন ভাব করেই বলল। শাশুড়ির কাছে বেহায়া প্রমাণিত হলেই বা কি আসে যায়? রোজা বগ্র কণ্ঠে বলল। আসে যায়। মা কতটা ফালতু ভাববে জানেন আপনি? লাজ লজ্জাহীন একটা ছেলে আপনি। উফ! আদৃশ হাসল। আপাত মস্তক রোজাকে পরখ করে ঘোর লাগা গলায় বলল। হাবুডুবু খাচ্ছ তুমি? রোজা আশেপাশে তাকিয়ে তেমন কিছু বুঝতে না পেরে কড়া গলায় বলল। মানে জ্বর হয়ে মাথা গেল নাকি আপনার? আমি কোথায় হাবুডুবু খাচ্ছি? আদৃশ গাঢ় শ্বাস ফেলে বলল। আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ? এতক্ষণে ওর কথার মানে বুঝতে পারলো রোজা, আর তাতে ওর রাগ হলো। লোকটাকে শাসাতে এসে নিজেই ফেসে গেল সে। সাজানো কথাগুলো তালগোল পাকিয়ে ফেললো। রাগী স্বরে বলল। মাথা খারাপ হলে সবারই এমন মনে হয়। অবশ্যই এটা দোষের কিছু নয়, কারণ আমি তো আগে থেকেই জানি আপনার মাথায় যে গন্ডগোল আছে। আদৃশ হাসল, তারপর থেমে থেমে বলল। সেটা তো তোমাকে দেখার পর থেকেই। এই যে আমার ভীষণ চুমু খেতে ইচ্ছে করছে, সেটা তুমি সামনে আছো বলেই। আচ্ছা তুমি এত বোকা কেন মেয়ে? আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ আর ভাবছো আমি সেটা বুঝতে পারবো না? নো 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 ওয়ে, এটা ভাবা নিচও কি তোমার ভুল? রোজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আদৃশ ওর মুখের আঙ্গুল দিয়ে বুঝালো ও চুপ থাকবে। অসুস্থ লোকটাকে কথা শোনানোর ইচ্ছে হলো না বলে রোজা কপট রাগ দেখে সেখান হতে চলে যেতে নিলেই আদৃশ পেছন থেকে বলল। তুমি এত অদ্ভুত কেন রমণী? আমার মতো ছেলেকে কেউ এভাবে কষ্ট দেয়, ইগনোর করে? আমি যে তোমাকে ভালোবাসি, কেন বোঝো না? আদৃশের কণ্ঠে কি যেন একটা ছিল। রোজা পুরোপুরি থেমে গেল। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা শুরু হলো তখন। আসলেই তো, কেন সে এত ইগনোর করে লোকটাকে? সে নিজেই তো লোকটার প্রেমে পড়ে গেছে। তাহলে দু একটা ভালো মন্দ কথা তো বলতেই পারে। ও অন্যরকম এক ঘোরে থেকে উত্তরে বলল, সবসময় আমার যা চাই তা পাই না, তাই যেটা পাওয়া সম্ভব না সেদিকে হাত বাড়িয়ে কি লাভ বলুন তো? তাতে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নেই। তাই বোঝার ক্ষমতার চর্চা করা ইদানিং বন্ধ করে দিয়েছি। আদৃশ জ্বর নিয়ে দুপা এগিয়ে এসে বলল। তোমার চোখের দিকে তাকালে আমি মন পড়তে পারি।
এত ভালোবাসো তবু কেন অস্বীকার করো? কেন এত কষ্ট পাও? কেন বুঝতে চাও না তোমার কষ্টগুলো তীক্ষ্ণ ফলার মতো আমার বুকে আঘাত দেয়? তোমার চোখের জলের এক একটা ফোঁটা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। কেন বোঝো না? রোজা শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। মানুষটা ওকে এত বোঝে কেন? আদৃশ ওর ঘাড়ে চিবুক রাখতেই প্রচন্ড গরম অনুভূত হলো রোজার। শক্ত কঠোর ন্যায় দাঁড়িয়ে থেকে আদৃশকে বলল, দেখুন, আপনার আমার পরিবারের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আপনারা যতটা আধুনিক, আমরা ঠিক ততটাই রক্ষণশীল। স্রোতের দু প্রান্তের কখনো মিল হতে পারে না। আদৃশ অস্ফুট সুরে বলল, আমার তো একটাই অভাব, সেটা একমাত্র তোমার ভালোবাসা। আর এই অভাব নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলে আমার একটা অপূর্ণ আক্ষেপ থেকে যাবে। একবার বলো না ভালোবাসি। আমি সব ঠিক করার সর্বোচ্চ চেষ্টা করব। রোজার যে কি হলো তখন সে বুঝে উঠতে পারল না। আদৃশের কাকুতি ভরা কথাগুলো ওর মনে ঝড় বইয়ে দিচ্ছিল। দুফোঁটা জল জমিয়েছিল বোধহয় চোখের কোণে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল সেটা। রোজা খুব আস্তে নিজের মনে বিড়বিড় করতে করতেই বলল, ভালোবাসি বলেই তো আর আমরা এক হয়ে যাব না। তারপর 1 মিনিটের মধ্যেই আর ও অদ্ভুত এক ভয়ানক ঘটিয়ে বসলো আদৃশ। রোজাকে নিজের দিকে ঘুরিয়ে ওর কপালে শক্ত একটা চুমু বসিয়ে ধূপধাপ করে নিচে চলে গেল। ঠিক তখনই হুঁশ ফিরল রোজার। যে ব্যাপারটা মিটমাট করার উদ্দেশ্যে ছাদে এসেছিল, এখন ওরই দৌলতে আরো খেটে গেল সেটা। আদৃশের কথাগুলো ওকে এতটা ঘায়ল করে দেবে জানতো না ও। নিজেকে তো সামলে রেখেছিল, তাহলে কেন দুর্বল হয়ে পড়লো এবং অজান্তেই মনের কথাটা প্রকাশ করে দিল আদৃশের সামনে? কেন? হৃৎপিণ্ড ট্রেনের গতিতে ছুটছে রোজার। মনটা বড্ড অস্থির লাগছে ওর। নিঃশ্বাস বন্ধ করে নিচে নামলো ও, কিন্তু লিভিং রুমে পৌঁছাতেই ও হতভম্ব হয়ে গেল। সোফায় বসেছিল আদৃশ, ইনাজ সাহেব, ইমতিয়াজ সাহেব আর আজিজুর রহমান, বাড়ির গিন্নিরা, এমনকি রোজার মাও ছিল। উৎস ওর বন্ধুরা ঈশা, ফিহা কেউই বুঝতে পারছিল না আদৃশকে এত উচ্চাটন কেন দেখাচ্ছে। ইনাজ সাহেব পাশ থেকে সরে তার পায়ের কাছে বসে আদৃশ অনুরোধের সুরে বলছে, রোজাকে আমার চাই আব্বু। ওকে হারালে আমি মরে যাব। দেখো, একমাত্র ওকে আমি ভালোবাসি। ওকে আমার করে এনে দাও। হৃৎপিণ্ড ট্রেনের গতিতে ছুটছে রোজার। মনটা বড্ড অস্থির লাগছে ওর। নিঃশ্বাস বন্ধ করে নিচে নামলো ও। কিন্তু লিভিং রুমে পৌঁছাতেই ও হতভম্ব হয়ে গেল। সোফায় বসেছিল আদৃশ, ইনায়েত সাহেব, ইমতিয়াজ সাহেব আর আজিজুর রহমান, বাড়ির গিন্নিরা, এমনকি রোজার মাও ছিল। উৎস ওর বন্ধুরা ঈশা, ফিহা কেউ বুঝতে পারছিল না আদৃশকে এত উচাটন কেন দেখাচ্ছে। ইনায়েত সাহেবের পাশ থেকে সরে তার পায়ের কাছে বসে আদৃশ অনুরোধের সুরে বলে উঠল, রোজাকে আমার চাই আব্বু। একমাত্র ওকে আমি ভালোবাসি। রোজাকে হারালে আমি মরে যাব। দেখো, ওকে আমার করে এনে দাও না আব্বু। ঘরবর্তী মানুষের মধ্যে ছেলের মুখে এই কথা শুনে ইনায়েত সাহেব কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আদৃশ যেন ছোট্ট বাচ্চাদের মতো জেদ করে বসেছে। তার মুখে এই কথা ইনায়েত সাহেব হালকা কেসে ইশারায় ওকে চুপ করতে বলল। আদৃশ নাছর বান্দা। এইদিকে মিতালি, নিশিতা দুজনেই শান্ত চোখে ঘটনাটা পর্যবেক্ষণ করছে। রোজার বাবা আজিজুর রহমান কি বলবেন বুঝতে পারছে না, তার অস্বস্তি হচ্ছে। সুলতানা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আদৃশ যে এমন একটা কাণ্ড করবে তা ঘুণাক করেও ভাবেননি তিনি। রোজা এসব দেখে একরাশ লজ্জা আর ভয় নিয়ে উপরতলায় গিয়ে দরজা বন্ধ করে ঘরে বসে রইল। এই মুহূর্তে আদৃশকে পৃথিবীর সবচেয়ে বেহাইয়া লোকের উপাধি দিতে ইচ্ছে করলো ওর। সবার সামনে কিভাবে গড়গড় করে নিজের অনুভূতিটুকু প্রকাশ করে রোজাকে চাইলো আদৃশ। যেন ওদের মাঝে কত বছরের সম্পর্ক, কত বছরের প্রেম। রোজা একরাশ হতাশা আর অস্থিরতা নিয়েই অপেক্ষা করছে সবকিছু সমাধান হওয়ার আশায়। বাবার সামনে কিভাবে মুখ দেখাবে ও? আর মা সুলতানা তো ওকে ভুল বুঝবে কিভাবে, যে কি হবে ভাবতেই ওর হৃদযন্ত্রে হালকা কাঁপুনি অনুভব করলো। আচ্ছা, ভালোবাসার অনুভূতিগুলো ঠিক কেমন হয়? রোজা এই অভাবনীয় মুহূর্তেই এসে মনোযোগ দিয়ে ভাবনার গহীনে পা রাখলো। দরজা জানালা বন্ধ করে একলা ঘরে বসে বেহাইয়া লোকটার কথা ভাবা, চুপি চুপি বালিশে মুখ গুজে তার কথা ভেবে অস্থির হওয়া, হাজারো লোকের ভিড়ে শুধু বেহাইয়া মানুষের কণ্ঠস্বর শুনতে চাওয়াটাকে কি বলে আখ্যায়িত করবে? সকাল দুপুর রাতে এই মানুষটাকে নিয়ে কল্পনায় ডুবে থাকার মুহূর্তগুলোকে কি ভালোবাসা বলা যায়? আর এই সুন্দর মুহূর্তগুলো সমাপ্তি ঘটে না বললে কি অনুভূতিগুলো রয়ে যায় অসমাপ্ত? আর এই অসমাপ্ত অনুভূতিগুলো বোধহয় ভালোবাসা। সত্যি প্রেম নীরবে এসে কখন যে বুঝিয়ে দিয়ে গেল ভালোবাসার অনুভূতি, সেটা রোজা নিজেই টের পেল না। লিভিং রুমে তখনও আদৃশের অদ্ভুত ও
অশোক লগ্ন কথা চলতে আছে। সবাই থতমত ভঙ্গিতে বসে আছে। ছেলের কথাগুলো শুনে ইনায়েত সাহেব পরিস্থিতি সামলাতে বললেন, ঘরে যাও আদরিস, এখন এইসব কথা বলার সময় নয়। আদৃশ বাবার কথায় পাত্তা না দিয়ে ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে কণ্ঠই বললে, তুমি রোজাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করবে না? ইনায়েত সাহেব বোকা বোকা দৃষ্টিতে রোজার বাবার দিকে তাকালেন। ছেলের কাণ্ডে লজ্জায় তার ইচ্ছে করছে কোনো গর্তে গিয়ে লুকিয়ে পড়তে, কিন্তু তিনি বাড়ির বড় কর্তা, হুট করেই এখান থেকে চলে যাওয়া সম্ভব নয়। এই কঠিন পরিস্থিতিতে পড়ে তিনি উপলব্ধি করলেন পরিবারের কর্তা হওয়ার কত যন্ত্রণা। তার নিজের ছেলে তাকে এমন লজ্জা ফেলেছে। আজিজুর রহমান সাহেব কি না কি ভাবছে কে জানে। আদৃশের প্রশ্নে তিনি হালকা কেশে উত্তরে বললেন, হ্যাঁ হ্যাঁ করব, কেন করব না, অবশ্যই করব। রোজা তো অনেক ভালো আর মিষ্টি মেয়ে। বাবার কথায় ভরসা পেল আদেশ। একে একে মিতালি, নিশিতা আর ইমতিয়াজ সাহেবকে একই প্রশ্ন করলো। সকলেই পজিটিভ রেসপন্স করলো। আর বাড়ির ছোটরা তো আগে থেকেই রাজি। অতঃপর আদেশ আজিজুর সাহেবের পাশে বসলেন। খানিকক্ষণ সময় নিয়ে সরাসরি অনুরোধ করলেন, আপনার মেয়েকে আমাকে দিয়ে দিন না আঙ্কেল। আই প্রমিস, ওকে আমি খুব ভালোবাসবো। শুধু আপনি ওকে আমাকে দিয়ে দিন। বলেই আজিজুর সাহেবকে কিছু বলার সুযোগ না দিয়ে কিছুটা সময় থেমে চেহারায় কাঠিন্যতা মিশিয়ে বলল, আর আপনি না দিলেও সমস্যা নেই, আমি নিজেই ওকে নিয়ে নিতে পারবো। আজিজুর সাহেব এতক্ষণে মুখ খুললেন। তোমার কি মনে হয় আমি না দিলে আমার মেয়েকে তুমি নিতে পারবে? সবকিছু এত সহজ যে চাইলে আর পেয়ে গেলে? আদৃশ আত্মবিশ্বাস নিয়ে বলল, অবশ্যই, কারণ ও আমাকে ভালোবাসে। সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি। তুমি ভালোবাসো বলেই আমার মেয়ে তোমার হয়ে যাবে? আমার মেয়েকে আমিও ভালোবাসি, ওর মা ভালোবাসে। এত বছরের ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে ও তোমার সাথে যাবে এই কদিনের ভালোবাসার জন্য? ব্যাপারটা কেমন না? আজিজুর সাহেবের কণ্ঠে রাগ নেই, তেজ নেই, খুবই শান্তভাবে শালীনভাবে তিনি নিজের অভিব্যক্ত ব্যক্ত করছেন। তিনি যেন আদৃশের কথাগুলোই বেশ মজা পাচ্ছে। তার কথা শুনে আদৃশ কপাল কুঁচকে বলল, তার মানে আপনি আপনার মেয়েকে দেবেন না? আজিজুর সাহেব বগ্র কণ্ঠে বলে উঠলেন। আমি তো একবারও সে কথা বলিনি। আদৃশ অপলক দৃষ্টিতে তাকালো। মানে কি বোঝাতে চাইছেন আপনি আঙ্কেল? দেখুন, আমার পরিবারের সবাই রাজি। এখন আপনারা মতামত দিলেই শুধু চলবে। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি বলেই এসব আপনাকে বললাম। এখন আপনি ভেবে দেখুন কি করবেন। আমি ভাবলেই তো আর চলবে না। মেয়ে তো আমার একার না, ওর মা আছে, চাচা চাচি আছে। তাছাড়া মেয়ে নিজস্ব মতামত থাকতে পারে। দেখা গেল সবাই রাজি, কিন্তু আমার মেয়ে হুট করে ঠিক করলো তোমাকে বিয়ে করবে না। আমার মনে একটা প্রশ্ন বারবার মনে উকি দিচ্ছে। সেই প্রশ্নের মানেটা আমাকে বোঝাতে পারো, তাহলে আমি বিয়েতে রাজি। তারপর অন্যান্য সদস্যদেরকে তুমি যদি সবাইকে বিয়ের জন্য রাজি করাতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার সাথে রোজার বিয়ের অনুমতি দেব। নয়তো না। এখন আমি কি প্রশ্নটা তোমাকে করতে পারি? আদৃশ রোজার বাবার কথা শুনে উৎফুল্ল হলো। তার মানে আজিজুর সাহেব 90% মত দিয়ে ফেলেছেন, কিন্তু কোন প্রশ্ন করবেন এটা জানার কৌতূহল জাগতেই ও মাথা নেড়ে সায় জানিয়ে বলল, অবশ্যই। বিয়ের মতো একটা রাজকার্য করতে গেলে একটু একটু প্রশ্নের সম্মুখীন হতেই হয়। আজিজুর সাহেব হাসলেন। ওইদিকে বাড়ির সবাই বিমূঢ় চেহারা নিয়ে দুজনের কার্যকলাপ দেখছে, যেন কোনো সিনেমার শেষ অংশ টানটান উত্তেজনায় রাখছে। পরিচালক ভিন্ন কিছু ভেবে রেখেছে। মেয়ের বাবা রাজি, কিন্তু তার নাকি আবার প্রশ্ন আছে। সবার ভাবনার মাঝেই আজিজুর সাহেব আদৃশকে প্রশ্ন করলেন। তোমার বয়স কত? আদৃশ হকচকিয়ে ভ্রু কুঁচকাল। 28। আজিজুর সাহেব ঠোঁটে চওড়া হাসি ঝুলিয়ে বললেন, তার মানে তোমার বিয়ের বয়স আরো বছর 7 আগেই পেরিয়ে গেছে। যাই হোক, এটা কোনো সমস্যা না। আমি মূল কথায় আসি। তোমার আচার আচরণে কেন মনে হচ্ছে তুমি এখনো 12-13 বছরের ছোট্ট এক কিশোর, যে কিনা চকলেট খাবার বায়নার মতো বাবার কাছে বউয়ের আবদার করেছে। আদৃশ কথার মর্মার্থ ঘাটন করতে পারল। আসলেই ওর আচরণ একটু অস্বাভাবিক। সচরাচর এমন ব্যবহার সে করে না বলতেই গেলে, কিন্তু আজ ওর চিন্তা ভাবনা সব গুলিয়ে যাচ্ছে। আদৃশ নিচু স্বরে বলল, জ্বর তো, তাই এমন ব্যবহার আসছে। তবে চিন্তা করবেন না, রোজা আমার সাথে থাকলে এসব জ্বরটা সেরে যাবে।
ওর কাছে ভালোবাসা নামক ওষুধ আছে। ঘরে সবাই নিঃশব্দে হেসে ফেলল। আজিজুর রহমান অর্ক হাসিতে মেতে উঠলেন। ইনায়েত সাহেবের দিকে তাকালেন। নিজের হাসি সামলে তিনি বললেন, আপনার ছেলে খুবই বুদ্ধিমান ভাই। এই বুদ্ধিমান ছেলের সাথে অবশ্যই আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি। ইনায়েত সাহেব অবাক হয়ে বললেন, সত্যি বলছেন ভাই? কোনো খোঁজ খবর নেবেন না আমাদের ছেলের? তাছাড়া আপনার বড় ভাইয়ের মতামতেরও তো একটা ব্যাপার আছে। আজিজুর সাহেব আলতো হেসে বললেন। আপনি জানেন না আপনার এই ছেলে কি কি করেছে। ঘরের সবাই প্রায় একসাথেই চমকালো। আজিজুর সাহেব বললেন, রোজা গ্রামে যাওয়ার পরপরই কোনো একদিন আপনার ছেলে বড় ভাইয়ের কাছে ফোন করে নিজের পছন্দের কথা সবকিছু খুলে বলে। রোজাকে নিয়ে আপনাদের বাড়িতে একটা সমস্যা হয়েছিল, তখনই জানতে পারে বড় ভাই। অবশ্য মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ক্ষমাও চাই। পরে আপনার ছেলের সম্বন্ধে খোঁজ নেই বড় ভাই। ওর ব্যবহার আর ওর কোয়ালিফিকেশন দেখে বড় ভাইয়েরও খুব মনে ধরে। আর বড় ভাইয়ের যেহেতু পছন্দ, সেখানে আমার না বলার প্রশ্ন আসে না। সেজন্য মেয়ের জন্য আসা সম্বন্ধগুলোতে না করে দেই। সেটা আমি আর বড় ভাই ছাড়া আর কেউ জানে না। এখন যেহেতু ছেলে মেয়ে দুজনের পছন্দ, সেখানে আমরা আর কি বাধা দেব বলুন? মতামত পেয়ে আদ্রিস সেখান থেকে রুমে চলে এলো। মনে হচ্ছে বুক থেকে ভারী পাথরটা নেমে গেল। ইস, রোজাকে যদি নিজেই খবরটা দিতে পারতো তাহলে সবচেয়ে বেশি শান্তি লাগতো। কিন্তু অহংকারী রোজা ঘরের দরজা বন্ধ করে বসে আছে। ওইদিকে এই ঘটনা শুনে সবাই যতটা না অবাক, তার চেয়ে বেশি হতভম্ব হলেন সুলতানা। তার স্বামী এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় তার সঙ্গে কোনো আলোচনা করলো না। রোজা তো তারই মেয়ে। এতক্ষণ যাবৎ তিনি পুরো ব্যাপারটা চুপচাপ করে শুনলেন। রোজা আদ্রিসের বিয়েতে যে সবাই রাজি, এটা পরিষ্কার বুঝে গেলেন তিনি। স্বামী ভাসুর যেখানে রাজি, সেখানে প্রতিভক্ত সুলতানা কখনোই দ্বিধা করবে না। পাত্র ভালো, সুদর্শন, ভালো চাকরি করে, এক্ষেত্রে পাত্রকে সোনার টুকরোই বলা যায়। তার উপর রোজাকে ভালোবাসে। সচরাচর এমন পাত্র পেলে কেউ হাতছাড়া করতে চাইবে না। তবুও মনে দোটানায় দূর করতে তিনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন। তারপর তিনি নিশিতাকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, আপা, আমার মেয়ে যদি তোর বাড়ির পুত্রবধূ হয়, সংসারে কোনো ঝামেলা হবে না? নিশিতা অবাক গলায় বলে উঠল, কিসের ঝামেলা? আমার মেয়ে তো গ্রামে বড় হয়েছে। নেহা ফিমাদের মতো এত আধুনিক চলাফেরাও করেনি, কথাও কম বলে। মোটামুটি কাজটাজ পারলেও এত লোকের কাজকর্ম তো একা সামলাতে পারবে না। তোর যা যদি এই নিয়ে ঝামেলা করে তাহলে তো সংসারে অশান্তি নামবে, তাই না? নিশিতা বোনের কথার পরিপ্রেক্ষিতে বললেন, মোটেও এমন কিছু হবে না। আমার বড় জায়ের মতো ভালো মানুষ তুই কোথাও পাবি না। একমাত্র ছেলের বউকে দিয়ে সে কাজ করাবে নাকি? আর সেই বউ যদি হয় আমাদের রোজাই, তাহলে তো আরো না, নিজের মেয়ের মতো ভালোবাসে ওকে। আমি নিশ্চিত বলতে পারি, বড় ভাবির মতো আর কেউই রোজাকে এভাবে আগলে রাখবে না। তুই তো দেখেছিস আমার যাকে। খারাপ মনে হয়েছে তোর? সুলতানা ভেবে দেখলেন নিশিতার কথার যুক্তিযুক্ত। মিতালি খুবই নম্রভাষী মহিলা। রোজার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালোই। তিনি মাথা নেড়ে বললেন, না, তেমন মনে হয়নি। নিশিতা শান্ত গলায় বললেন, তাহলে তুই আর বিয়েতে অমত করিস না। তাছাড়া আমি তো আছি রোজাকে দেখে রাখার জন্য। কোনো সমস্যা তৈরি হতেই দেব না। ওর জন্য আমার সংসারে সুখ বই কি অন্য কিছু আসতেই পারে না। তুই চিন্তা করিস না। বোনের কথা নিশ্চিত হয়ে ভরসা পেলেন সুলতানা। বিয়েতে দ্বিমত করার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তিনি সেটা করলেন না। মনের কোণে রাগের স্ফুলিঙ্গটাকে ধামাচাপা দিয়ে তিনি হাসি মুখে মেয়ের ভবিষ্যৎ জীবন সুন্দর হওয়ার জন্য দোয়া করলেন। রজনীর আকাশে মস্ত বড় চাঁদ, চারপাশে বইছে হিমেল হাওয়া, বাড়ির বাগান থেকে আসছে ফুলের মৃদু সুবাস। রোজা আকাশের দিকে হতে নজর সরিয়ে ধ্যান দিল মনের গহীনে কিছু উন্মুক্ত ভাবনায়। মাঝে মধ্যে যাবতীয় নিয়মের বাইরে গিয়ে কিছু উদ্ভট ভাবনায় ওর মস্তিষ্ক জেঁকে বসেছে। ভিন্ন রকম ইচ্ছে অনিচ্ছা জেগে উঠলেও সেগুলো আর পূরণ করা হয়ে ওঠে না। ওর ঘোলাটের দৃষ্টি আধার ঢাকা অন্তরিক্ষে। রাতের আকাশের গায়ে জলজল করছে ফুটি ফুটি তারা। বাহিরে পক্ষীদের আনাগোনা শুরু হয়েছে মাত্র। চিন্তা অস্থিরতা নিয়ে অপেক্ষা করতে করতে রোজার চোখ যে কখন লেগে এসেছিল বুঝতেই পারেনি রোজা। দরজায় টোকা পড়তেই ও সহচকিত হলো। ঘুমের রেশ থেকে যাওয়ায় চেঞ্জ করে নিয়েছে সেই কখন। এলোমেলো চুলগুলো হাত খোপা বেঁধে বিছানা থেকে নেমে দরজা খুলে রোজা ঘরে ঢুকলো ফিহা আর ঈশা। ওদের দুজনকে দেখে লিভিং রুমে ঘটনার কথা মনে হলো ওর। ইহাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই
ও ফ্রেশ হতে চলে গেল, আর ঈশা ড্রয়ার থেকে ওর জামা কাপড় বের করছিল চেঞ্জ করার জন্য। দূর দূর মন নিয়ে রোজা ঈশার কাছে গিয়ে প্রশংসক দৃষ্টিতে তাকায়। ঈশা মুহূর্তেই ওর ভাবগতি বুঝতে পেরে ঠোঁটে হাসি এঁকে বলে, মনে হচ্ছে খুব শিগগিরই আর একটা বিয়ে খেতে যাচ্ছি। বিস্ময় রোজার মুখ হাঁ হয়ে গেল। এর মানে একটাই, বাবা মা সবটা মেনে নিয়েছে, কিন্তু এত সহজে? যেখানে সুলতানা কোনো ক্রমে আত্মীয় সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না, সেখানে কিভাবে এত সহজে রাজি? ও হত বিহ্বল হয়ে গেলেও আর কোনো প্রশ্ন করলো না ঈশাকে। সবাই ভালোই ভালোই মেনে নিলেও রোজা খুব লজ্জা লাগতে শুরু করলো। সুলতানা এ নিয়ে ওর সঙ্গে হালকা পাতলা আলাপও সেরে নিল, কিন্তু অবান্তর কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেদিন রাতে 11:30 ডিনারে বসলো বাড়ির সকলে। ডাইনিং এ খেতে বসেও রোজা অস্বস্তিতে ভুগছিল, তবে আদৃশ আসেনি খেতে। ও তখন নিজের ঘরে ঘুমিয়েছিল। রাতের খাবার দাবার সারার পরে ক্লান্ত সবাই যখন ঘুমাতে গেল, তখন রোজা ফিহার কাছে গেল একরাশ দ্বিধা নিয়ে। আদৃশের অসুস্থতার কথাটা তখন ফিহা জানতে পারলো। ও উদ্বিগ্ন হয়ে জানালো, আদৃশ রাতে কিছু খায়নি, আর বাড়ির কেউ জানে না আদৃশের জ্বর হয়েছে। অগত্যা ফিহা রোজাকে বলল, তুই কি আগে থেকেই জানতিস ভাইয়ার জ্বর? রোজা নিচু স্বরে বলল, হ্যাঁ, সকালেই জেনেছিলাম, কিন্তু উনি কাউকে জানাতে নিষেধ করেছে। ফিহা বিরক্ত হয়ে বলল, বাধ্যবরের বাধ্যব, ভাইয়া বলুক আর না বলুক, তোর তো উচিত ছিল বিষয়টা কাউকে জানানো, অ্যাটলিস্ট উৎস ভাইয়াকে। এখন গিয়ে দেখ মরার মতো পড়ে আছে, ওষুধ নিয়েছে কিনা কে জানে। তুই যে কি করিস না। বলেই গট গটিয়ে হেঁটে সামনে পা বাড়লো। সঙ্গে সঙ্গে রোজাও এলো, বগ্র কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কি করবে আপু? ফিহা চিন্তিত স্বরে বলল, কি আর করবো, গিয়ে দেখি তোর হবু বর মশাই কি করছে, ঘুম ভাঙলো কিনা কে জানে। ভাই দাওয়ে, তুই প্লেটে করে খাবার নিয়ে আয়, কিছু একটা পেটে দিয়ে ওষুধটা তো নিতে হবে তাই না? তাও বটে, আচ্ছা আমি এনে দিচ্ছি। ফিহা ভ্রু কুচকে বলল, এনে দিচ্ছি মানে? তুই ভাইয়ের ঘরে নিয়ে আয়। রোজা শুকনো কণ্ঠে বলল, না, আমি ওনার ঘরে যাব না। কেন? রোজা দৃঢ় কণ্ঠে বলল, ওনার সঙ্গে আমার বিয়ে কথা হয়েছে মাত্র, আমি ওনার বউ হইনি এখনো। ওই ঘরে যাওয়ার অধিকার এখনো আমার হয়নি, যার ফলে বিষয়টা দৃষ্টিকটু দেখাবে। সকালে তো না পারতে গিয়েছিলাম, কিন্তু এখন আমার যতটুকু করার প্রয়োজন ততটুকুই করবো ফিহাপু। ফিহা হতাশ হয়ে বলল, তোর যা অভিমত, কিন্তু খাবারটা এনে দে, আমি নিয়ে যাই। রোজা হাসার চেষ্টা করে বলল, অবশ্যই। বলে তড়িঘড়ি করে রান্নাঘরে এলো রোজা। ফিহা গেল উৎসের ঘরে ঔষধ আনার জন্য। যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কাউকে আর ডাকলো না রোজা। ফ্রিজ থেকে কিছু তরকারি নামিয়ে গরম করে নিল। ভাত খুব বেশি ঠান্ডা ছিল না। প্লেটে করে খাবার নিয়ে আদৃশের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ফিহার জন্য। আচমকা কৌতূহলবশত পর্দাটা অল্প একটু সরিয়ে আদৃশের ঘরে উঁকি দিতে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আদৃশ খালি গায়ে উপর হয়ে বিছানায় শুয়ে আছে, আর ওর আধখোলা দৃষ্টিজোড়া ঠিক রোজার মুখেই নিবদ্ধ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজার মুখ পানে। ভুল দেখছে ভেবে রোজা চোখ কচলে আবারও তাকালো, কিন্তু বাস্তবেই যে আদৃশ পর্দার ফাঁক দিয়ে ওকে দেখতেছে বুঝতে পারলো তখনই। অস্তিত্বে নিয়ে গেল ওর হতবিহ্বল অবস্থা অবলোকন করেই আদৃশ দুর্বল অথচ শান্ত স্বরেই বলল, যেটা আমার সেটা শুধুই আমার, যদি একটু অন্য কারো হয় সেটা আমার দরকার নেই, কিন্তু আমি কারোর ভাগ কেড়ে নেই না, এবং আমার ভাগের জিনিস কাউকে কেড়ে নিতে দেইও না। কথাটুকু শ্রবণ করা মাত্রই রোজা ঝট করে পর্দা ফেলে দিল। ফলে দুজনের কেউই আর কাউকে দেখতে পেল না। ফিহা এসে পড়লো মিনিট খানিকের মধ্যেই, সঙ্গে উৎস আছে। খাবারের থালা আর ঔষধের বক্সটা হাতে নিয়ে ফিহা উৎস আদৃশের ঘরে ঢুকতেই রোজা হাঁপ ছাড়লো। অতঃপর বড় বড় পা ফেলে নেহার ঘরে এসে শুয়ে পড়লো। ওর বাঁ পাশে ঈশা তখন গভীর ঘুমে মগ্ন। রোজা অন্য পাশে শুয়ে আনমনে খানিকক্ষণ আগের ঘটনাগুলো কথা ভাবছে। অস্বস্তিতে ও লজ্জায় সংমিশ্রণে সাথে ওর মনের কোণে বারবার আরো একটি প্রশ্ন জাগ্রত হচ্ছে। আদৃশ আর ওর এক হওয়ার মাঝে আর কোনো বাধা নেই, তাহলে কেন একটু আগে সে এই কথাটি বলল? সেটা কি শুধু কথার কথা, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো ব্যাপার? অনেক ভেবে ওই প্রশ্নের কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে চিন্তা করা বাদ দিল রোজা। অতঃপর একরাশ সুখ, ভালো লাগা, নতুন কিছু স্বপ্ন আর মনের কোণে জেগে ওঠা কিছু সুপ্ত প্রশ্ন নিয়ে একসময় নিগ্রাগত হলো সে। আচ্ছা, পৃথিবী কি জানে রোজা তার আদৃশকে কতটা ভালোবাসে? এক সপ্তাহ এভাবেই কেটে গেল। এর মধ্যে নেহার বৌভাতের আয়োজনও সম্পূর্ণ হয়ে বাড়িতে এসে বেরিয়েও গেছে নেহা, রিজভি আর ওর বোন ইমা। নেহা তো বিয়ের মতো চমকপ্রদ ব্যাপারটা শুনেই খুবই পুলকিত হলো।
ওর ভাইয়ের কাণ্ড কারখানা শুনে আর রোজার প্রতি ওর ভালোবাসা দেখে বিমোহিত। কিন্তু এই কটা দিন রোজা যে কতটা অস্বস্তি নিয়ে কাটিয়েছে সেটা শুধু সেই জানে। জ্বর থেকে সুস্থ হবার পর আদৃশের ব্যবহার যেন আরো পাল্টে গেল। ইতিমধ্যে আজিজুর সাহেব তো খুবই পছন্দ করে ফেলেছে ওকে। সুলতানাও একটু গলে গেছে। সচরাচর রোজাকে একটু স্পেসে পায় না আদৃশ। সারাক্ষণ কেউ না কেউ ওর সঙ্গেই আছে। মন মতো দুটো কথা বলার সুযোগও পায় না সে। সেদিন এক গধূলি সন্ধ্যা বাড়ির সকলে মিলে আড্ডা বসিয়েছে ছাদের কোণের ঘটিতে। বসে থাকতে থাকতে পা ঝিমঝিম করছিল বলে রোজা একটু ছাদে হাঁটাহাঁটি করছিল। আদৃশ অফিস থেকে ফিরে বাড়ি শুনশান দেখে এক গ্লাস পানি নিয়ে নিজেই নিয়ে খেলো। এরপর সোজা ছাদে চলে এলো। রোজাকে আনমনে পায়চারি করতে দেখে ও এগিয়ে গেল। হঠাৎ সামনে আসায় রোজা একটু হকচকিয়ে যায়। নিজেকে ধাতস্থ করতে না করতেই আদৃশ ওর হাত টেনে চুমু খেয়ে বলে, এই হাত দুটো আমার, আমি ছাড়া কাউকে ছুতে দেবে না কখনো। রোজা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, বলেই হলো, আমার হাত আমি কাকে ধরতে দেব না দেব সেটা একান্তই আমার ব্যাপার। আদৃশ সরু চোখে তাকিয়ে বলল, আগে তো চুপচাপ ছিলে, এখন মুখে এত খই ফুটে কেন তোমার? সব কথায় অহেতুক রিয়াক্ট করো। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। আর তাও না হলে মেনে নিলাম। আদৃশের বউ তার সাথে একটু একটু বেয়াদবি করতেই পারে, কিন্তু একবার ভুল করেও তো ভালোবাসি বলতেই পারো। কেন সেটা ভুল করেও উচ্চারণ করো না? রোজা শক্ত কণ্ঠে বলল, আপনার সমস্যা কি? আমি যে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি এতে কি আপনি সন্তুষ্ট নন? যে ভালোবাসি শুনতে চাচ্ছেন? এসব ব্যাপার মনে ঘটে, মুখে নয়। যে সারাদিন ন্যাকামো করে ভালোবাসি ভালোবাসি বলে আপনার থেকে ফেভার পাওয়ার আশায় থাকবো, আমি ও ধরনের মেয়ে নই। আদৃশ বাঁকা হেসে বলল, আমি জানি তুমি এ ধরনের মেয়ে নও। তুমি শুধু এই একটাই, আর এই একটার মালিক শুধু আমি। সেই জন্যই তোমাকে আমার কলিজার ভেতর লুকিয়ে ফেলতে ইচ্ছে করে। যদি কেউ হাত বাড়িয়ে তোমার হাত ধরতে আসে তাহলে লক্ষ্যচক্র বাঁধিয়ে ফেলতে কিন্তু দুবার ভাববো না। রোজা অবাক স্বরে জিজ্ঞেস করলো, মানে? আদৃশ চোয়াল শক্ত করে বলল, ভালোবাসি বলতে হবে না, কিন্তু তুমি শুধু আমার দিকেই তাকাবে, আমাকেই ভালোবাসবে। রোজা নিচু স্বরে জিজ্ঞেস করে, এর মানে কি? আপনার কেন মনে হচ্ছে আমি অন্য কারোর দিকে তাকাবো? আদৃশ কৌতুকিত স্বরে উত্তর দেয়, তুমি হয়তো তাকাবে না, কিন্তু অনেকেই তোমার দিকে তাকাবে। তাই যথাসম্ভব নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। রোজা একটু অবাক হয়ে বলল, আমার জানা মতে সবকিছুই নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনি বারবার অহেতুক একটা বিষয় ইঙ্গিত করছেন কেন? রোজা নিজেকে নিজে প্রটেক্ট করতে জানে। আদৃশ বাস্তবতা বোঝানোর চেষ্টা করে বলল। তারপরেও তুমি একজন মেয়ে। রোজা ঝাঁচালো গলায় বলল, মেয়ে বলে কি আমরা দুর্বল এমন মনে হয় আপনার? আদৃশ রুক্ষ স্বরেই বলল, অনেক ক্ষেত্রেই মেয়েরা যেমন পুরুষের চেয়ে এগিয়ে আছে, তেমনি অনেক দিক থেকেই তারা পুরুষদের থেকে পিছিয়ে আছে। এই দিকটা একটু চিন্তা করলেই তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রোজা হতাশ হয়ে বলল, আপনি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তিত, তাই এরকম বলছেন। আমাকে কি বিষয়টা বলা যায়? আদৃশ ওর নাক টেনে দিয়ে বলল, তোমাকে বলে অহেতুক ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তুমি ঝামেলা বাঁধানো মেয়ে। রোজা গম্ভীর গলায় বলল। তাহলে বিয়ে করতে চান কেন আমাকে? আদৃশ উত্তর না দিয়ে নীরব রইল। রোজাকে সে কেন ভালোবাসে এটা সে নিজেই জানে না, তো উত্তর দেবে কি? আর ভালোবাসা সবসময় কারণ খুঁজতে হয় নাকি? আদৃশ অফিসের স্যুটটা খুলে হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নেমে গেল। রোজা ওর যাওয়ার পানে নিঃশব্দে তাকিয়ে রইল। আদৃশ যে কিছু একটা নিয়ে চিন্তিত এটা রোজা বুঝতে পারলেও ওর কিছু করার ছিল না, কারণ লোকটা কাউকেই কিছু বলে না। যা ভাবার যা করার নিজে থেকেই সেসব করে নেয়। সেজন্য বিষয়টা নিয়ে আজে বাজে চিন্তা করা নিজের মস্তিষ্কে সামলালো সে। এইদিকে দুই পরিবার সবাই যেহেতু রাজি, সেজন্য খুবই শীঘ্রই বিয়ের দিনক্ষণ পাকাপোক্ত করা হলো। অবশ্য বাড়ির লোকজন সবাই সেটাই চেয়েছিল, বাড়ির বড় ছেলের বিয়ে, তাও আবার সবার পছন্দের পাত্রীর সঙ্গে। এর থেকে আনন্দের আর খুশির কি হতে পারে? কিছুদিনের মধ্যে রোজার ভার্সিটির ক্লাসও শুরু হয়ে, কিন্তু মেয়ের যেহেতু কয়েকদিন পরে বিয়ে, সেজন্য সুলতানা স্বামীর সাথে কথা বলে ঠিক করলো তারা রোজাকে নিয়ে গ্রামে ফিরে যাবেন। বিয়ে পর্যন্ত সেখানেই থাকবে। রোজার নিজ বাড়িতে বিয়ের সব আয়োজন সম্পূর্ণ করা হবে। বাস্তবতা বুঝতে পেরে রোজারও সেটাই ঠিক বলে বোধগম্য হলো, কিন্তু বাদ সাধল আদৃশ। বিয়ের যেহেতু দিন 15 বাকি, তো সবকিছু এখান থেকেই করা যায়, ঝামেলাও কম হবে। কিন্তু আজিজুর সাহেব রাজি হলেন না। তিনি গ্রামের চেয়ারম্যান, তার একমাত্র মেয়ের বিয়ে কিনা এখানে থেকে দিবেন? এটা কিছুতেই মানার মতো নয়। ধুমধাম আয়োজন করে তিনি মেয়েকে আদৃশের হাতে তুলে দিবেন।
এখানে মেয়ের পরিবারও নিজস্ব চিন্তা ইচ্ছা স্বপ্ন আছে। সেটা ভেবেই ইনায়েত সাহেব আদ্রিসকে বোঝালেন। অগত্যা স্বাভাবিক থাকার চেষ্টা করে আদ্রিস বিষয়টা মেনে নিল, কিন্তু সে মোটেও রোজাকে দূরে করতে চায়নি। রোজ সকালে রোজাকে দেখেই ওর দিন শুরু হওয়াটা আজকাল অভ্যাসে পরিণত হয়েছে। এর ব্যতিক্রম হলে সারাটা দিন কেমন অদ্ভুত অস্থির লাগে ওর। কিন্তু রোজাকে সে আজীবনের জন্য নিজের করে পাবে, এই জন্য কিছুটা কষ্ট ও তো পোহাতেই হবে। এসব বলে নিজেকে বুঝ দিল আদ্রিস। কাল ভোরের ট্রেনে রোজারা গ্রামে চলে যাবে। টিকিটও কাটা ইতিমধ্যে শেষ। আদ্রিস এ বিষয়ে কিছুই জানতো না। সন্ধ্যায় ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে খবরটা শুনে ওর মেজাজ তরতর করে বেড়ে গেল। এত শীঘ্রই যে রোজারা চলে যাবে ঘুণাক্ষরও ও ভাবিনি। ঠিকঠাক করে কফিটাও খেতে পারলো না। রাতের খাবার সময় মনের কোণে সুপ্ত একটা ইচ্ছে নিয়ে ডাইনিং এ এসে রোজার পাশের চেয়ারে ঈশাকে দেখে মেজাজ স্থিরিক্ষি হয়ে গেল ওর। কেউ কি জানে না এখন রোজার আশেপাশে থাকা একটুখানি সময় কাটানোর ইচ্ছে আদৃশ্যের থাকতে পারে? এটা তোর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সবাই কি মৌলিক অধিকারের বিষয়গুলো ভুলে গেল? হয়েছেটা কি সবার? আদৃশ্যের চেহারায় গৌরবর্ণের মেঘ যেন খেলাধুলা করতে লাগলো। ঈশা পানির গ্লাস হাতে নিতে গিয়ে আচমকা ওর দিকে চোখ পড়লো। ভাইয়ের মনোভাব চট করেই বুঝতে পারলো ঈশা। কেউ ওদের লক্ষ্য করছে না দেখে ঈশা বোকা বোকা হাসি দেওয়ার চেষ্টা করে অতি নিচু স্বরেই বলল, এখানে বসবে নাকি? আমি কি পাশের চেয়ারটায় চলে যাব? তুমি কি রেগে আছো ভাইয়া? আদৃশ নিচু স্বরে কিন্তু কর্কশ গলায় উত্তর দিল, ইচ্ছে করছে খাবারের টেবিলটাই উল্টিয়ে দেই, বুঝতে পারছিস? ঈশা হাসি বন্ধ করে বলল, ওকে ওকে, আমি বুঝতে পেরেছি তোমার কথা, এক্ষুনি উঠে যাচ্ছি। টেক ইউর টাইম। বলে ঈশা সেখান থেকে উঠে গেল। এসব কথা রোজার কর্ণগোচর হতেই ও অবাক হয়ে তাকালো ওদের দিকে। আদৃশ থমথমে চেহারা নিয়ে ওর পাশে বসতে প্রশ্ন করলো, আপনার কি খানিকটা লজ্জাও নেই? হ্যাঁ, কোথায় কিভাবে ব্যবহার প্রদর্শন করতে হয় সেটার ন্যূনতম জ্ঞান কি আপনার মধ্যে নেই? আচ্ছা, আপনি কি বিয়ের পরেও সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করবেন? আদৃশ ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। মনে হয়। রোজা রাগে দাঁতে দাঁত চেপে বলল, আই সোয়ার, আমি আপনার সংসারই করব না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। যে আমাকে বুঝবে, যে আমাকে এমন বিব্রতকর অবস্থায় ফেলবে না, তাকেই খুঁজে নিব। আদৃশ হতভম্ব হয়ে বলল, মানে সোজাসুজি কথা বলি, সেজন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমার একটু মায়া হবে না আমার জন্য? রোজা দৃঢ় কণ্ঠে বলল, একদমই না। যে আমাকে সম্মান দিতে জানে না, তার জন্য আবার কিসের মায়া? আদৃশ সবার সামনে চেঁচিয়ে ওঠার চেষ্টা করেও নিশ্চুপ রইল, কারণ রোজা এটা পছন্দ করবে না। সেই জন্য ও সরি কথাটি উচ্চারণ করে চুপচাপ খাওয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। কিন্তু ভুলবশত টেবিলের নিচ দিয়ে রোজার পায়ে ধাক্কা লেগে গেল আর অসহায় ভঙ্গিতে রোজাকে দেখলো। এদিকে আদৃশের অসহায় ভঙ্গিমা দেখে রোজার পেট ফেটে হাসি এলো, কিন্তু মুরব্বীদের সামনে আর হাসি দিল না। চোখ মুখে কাঠিন্যতা এনে তীব্র দৃষ্টিতে আদৃশের দিকে তাকাতেই ও থেমে গেল। আদৃশ বলল, বিলিভ মি, এটা নিতান্তই অ্যাক্সিডেন্ট, আমি ইচ্ছে করে করিনি। এটা নিতান্তই দুর্ঘটনা নয়, সব আপনার ইচ্ছাকৃত কাজ। আপনি আজকাল বেশি লুতুপুতু ব্যবহার করছেন। এটা বলেই রোজা আবার খাওয়ায় মনোযোগ দিল। আদিশ আটকে রাখা দীর্ঘশ্বাস ছেড়ে পানির গ্লাসের দিকে হাত বাড়ালো। আদিশ লুতুপুতু কাজ করছে কিভাবে বলতে পারলো রোজা? এত নির্দয় ব্যবহারে আদিশের মনটা যে ছাই হয়ে ধোঁয়ার ন্যায় উড়ে যাচ্ছে, এটা বুঝি বোঝে না রোজানো। আজ ওকে আগের তুলনায় ভীষণ কঠিন আর রাগী মনে হচ্ছে। এতদিন আদিশ ওকে কতই না বিব্রত অবস্থায় ফেলেছে, আর এখন ছোঁয়ার আগে লকডাউন ঘোষণা করে দিয়েছে। কথার মার পেঁচে ফেলে ওকে নাস্তানাবুদ করেছে। লোকে বোধহয় ঠিকই বলে, বউয়ের সামনে অধিকাংশ লোকই নেংটি ইঁদুর। মাঝে মধ্যে বিড়ালের মতো মিউ মিউ করা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। শেয়ালের মতো চালাকি করলেও ঘোড়ার পায়ে লাথি খেতে হয়। মেয়ে মানুষ এত নির্দয় হয়, রোজাকে না দেখলে বুঝতেই পারতো না আদৃশ। ততক্ষণে সবার খাওয়া শেষ। আদৃশ যেহেতু সবার পরে খেতে বসেছে, তাই টেবিলে সে একাই রয়ে গেল। ইশারা করে রোজাকে একটু অপেক্ষা করতে বললে রোজাকে পাত্তাই দিল না। রোজার এই ব্যবহারে আদৃশ আর খেলোই না, উঠে হনহন করে চলে গেল। নিশিতা পেছন থেকে ডাকলেও আদৃশ শুনলই না। যেহেতু ভোরের ট্রেনে সুলতানারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন, তাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়লেন তিনি। রোজাকেও ঘুমিয়ে পড়তে বললেন, কিন্তু ডাইনিং এর ঘটনাগুলোর কথা মনে পড়তে রোজা আর হাসি চাপতে পারলো না। কিভাবে উচিত শিক্ষা দিয়েছে আদৃশকে ভাবতেই নিজেকে সুখে সুখে লাগছে। কিন্তু ভোরে যাওয়ার সময় যদি দেখা না হয় এই ভেবেই সে আদৃশের ফোনে একটা মেসেজ লিখল, ভোরে বাড়ি যাচ্ছি, আপনাকে জানানোর প্রয়োজন মনে করলাম।
তাই জানালাম। শুভরাত্রি। ফোনের বিরক্তিকর টুং শব্দটা হতে আছাড় দিতে ইচ্ছে করলো আদৃশের, কিন্তু অনেকক্ষণ পর স্ক্রিনে রোজার নাম্বার থেকে একটা মেসেজ এসেছে দেখে তাড়াতাড়ি সেটা সিন করে লেখাটা পড়লো, তারপর তড়িঘড়ি করে টাইপ করে লিখলো। সাবধানে থেকো। আর এখন একটু দেখা করবে প্লিজ? আমি সকালে দেরিতে উঠি, যদি দেখা না পাই। ওপাশ থেকে রোজা উত্তর লিখল। কেন? প্লিজ, ভালোবাসি। অজ্ঞতা রোজা নেহার ঘরের বারান্দায় এলো, আদৃশকে ওর ঘরের বারান্দায় আসতে বলল। দুজন দুজনকে দেখলো, আদৃশ রেগে গিয়ে বলল। এটা কি ধরনের দেখা করা? রোজা হাসি আটকে বলল। কাছ থেকেও দূরে না ছুঁয়ে দেখা করা। আদৃশ রেগে বলল। তুমি এভাবে মিন করছো কেন? আমি কি সবসময় তোমায় ছুঁই নাকি? একবার রাগের মাথায় ভুল করে। রোজা ওকে থামিয়ে দিয়ে অসমাপ্ত বাক্যটা পূর্ণ করল। গভীরভাবে ছুঁয়েছিলেন। আদৃশের রাগের পরাত হুট করেই নেমে গেল, অদ্ভুত এক ঘোরে থেকেই বলল। আরেকবার ছুঁই দূর থেকে। রোজা অবাক হয়ে বলল। কিভাবে? এভাবে। বলেই আদৃশ বাতাসে চুমু এঁকে দিল। ওর কাণ্ডে কিং কর্তব্য বিমূঢ় হয়ে রোজা দাঁড়িয়ে রইল। ও অনুভব করলো বাতাসটা যেন মুহূর্তে ওর গালে ছুঁয়ে গেল। লজ্জা পেল সে। রাত্রি নিস্তব্ধতার ঘটনাটা কালচে মেঘের ছুটে চলা দেখতে দেখতে দুজনেই বারান্দায় কাটিয়ে দেয় অনেকটা সময়। আজ রাতে বৃষ্টি নামে। ঘুমের ঘোরে দুজনেই দুজনকে অনুভব করে, কিন্তু কেউ জানতে পারে না কারোর মনের খবর। শুক্রবার ছুটির দিন। ভোরের ট্রেনে রোজারা গ্রামে ফিরে গেল। রাতে দেরি করে ঘুমাতে যাওয়ায় আদৃশ ইচ্ছে থাকলেও তখন ঘুম ভেঙে উঠতে পারেনি। আদৃশের উদ্ভট রাগের কারণে বাড়ির কেউ ওকে ডাকার সাহসও করে না। যখন ঘুম থেকে উঠলো প্রথমে রোজার কথা মনে পড়লো। বেড সাইড টেবিলে থাকা ঘড়িটা তড়িঘড়ি করে হাতে নিয়ে দেখলো বেলা 12টা। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করেই একটা আছাড় মারল ঘড়িটাকে। তিক্ত মেজাজে টি শার্টটা গায়ে জড়াতে জড়াতে বিছানা থেকে নামতে নামতেই ঘড়িতে পা পিছলে মেঝেতে আছাড় খেয়ে পড়লো। নিজের উপর বিরক্ত হয়েই সেখানেই বসে থাকলো আদৃশ। উঠলো না সেখান থেকে। হাত বাড়িয়ে নিজের ফোনটা নিয়ে হতাশ ভঙ্গিতে ডায়াল করলো একটা নাম্বারে। 2-3 বার রিং যাওয়ার পরও যখন ওপাশ থেকে কোনো সাড়ার শব্দ পাওয়া গেল না, তখন দাঁত চেপে ফোনটা নিজের কপালে বাড়ি দিয়ে যেভাবে ছিল সেভাবে বসে রইল। ফোনটা ভাঙলো না, কারণ রোজা যদি পরে ওকে ফোন করে তাহলে আদৃশের সাথে যোগাযোগ করতে পারবে না। যদিও আদৃশের যথেষ্ট সন্দেহ আছে রোজা ওকে ফোন দেবে কিনা। এই মেয়ে যে ওকে ফোন দেবে না এটা খুব ভালো মতোই জানে। আদৃশ হতাশ কণ্ঠে আন মনে বলল। মেয়ে মানুষ যে কেন এত নিষ্ঠুর হয় কে জানে। দরজার ওপাশ থেকে ফিহার কণ্ঠ শোনা গেল। ভাইয়া, হে ভাইয়া, উঠেছো? আমি কি খাবার নিয়ে আসতে বলবো? ভাইয়া। আদি শুনতে পেয়েও জবাব দিল না। মৌনতা অবলম্বন করে আগের ন্যায় বসে রইল। সারা শব্দ না পেয়ে ফিহা কি করবে বুঝে উঠতে পারল না। ঘরের ভেতরে থাকা আদৃশ এক পর্যায়ে কিছু একটা চিন্তা করে অনেকক্ষণ পর বলল। আছিস তুই?